নয়াদিল্লির জাহাঙ্গীরপুরী কিংবা উত্তরপ্রদেশের কোনো এক ধুলোমলিন গলি, প্রচণ্ড রোদে পুড়ে যাওয়া এক বৃদ্ধ মুসলমান রিকশাচালক ফুটপাতে বসে আছেন। তার কপালের একপাশ দিয়ে রক্তের সরু একটা রেখা গাল বেয়ে নিচে নামছে। কিছুক্ষণ আগেই উগ্রবাদী একটি রাজনৈতিক দলের মিছিল থেকে বিনা প্ররোচনায় তাকে মারধর করা হয়েছে। তার অপরাধ, তার নাম এবং তার ধর্ম। তার রিকশাটি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, যা ছিল তার পরিবারের আহার জোগাড় করার একমাত্র সম্বল। পাশ দিয়ে যাওয়ার সময় এক বিদেশি সাংবাদিক দৃশ্যটি দেখে থমকে দাঁড়ালেন। তিনি পকেট থেকে রেকর্ডার বের করে বৃদ্ধের মুখের সামনে ধরলেন। সাংবাদিকটি হয়তো আশা করেছিলেন এই নির্যাতিত নিষ্পেষিত মানুষটি এখন ক্ষোভে ফেটে পড়বেন। তিনি হয়তো ভারতের রাষ্ট্রযন্ত্র, ভারতের সরকার এবং ভারতের বিরুদ্ধে বিষোদাগার করবেন। সাংবাদিক প্রশ্ন করলেন, আপনাদের উপর এত অত্যাচার হচ্ছে, আপনাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে, আপনি কি এই দেশকে ঘৃণা করেন না? বৃদ্ধ মানুষটি তার ময়লা গামছা দিয়ে কপালে রক্তটা মুছলেন। তার চোখে এক অদ্ভুত শূন্যতা, কিন্তু পরক্ষণেই সেখানে জ্বলে উঠল এক অটুট আত্মসম্মানের আগুন। তিনি ভাঙা ভাঙা কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, বাবুজি, সরকার আমাকে মারতে পারে, রাজনীতি আমাকে ভিখারি করতে পারে, কিন্তু এই দেশটা আমার, এই মাটি আমার বাপ দাদার। मैं হিন্দুস্তানি হো, আমি ভারতীয়। আমি আমার দেশের বিরুদ্ধে এক শব্দও বলবো না। বিদেশি সাংবাদিক স্তব্ধ হয়ে গেলেন। তিনি তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভারতের একজন নির্যাতিত, নিষ্পেষিত, সর্বশান্ত মুসলমান, যার পিঠ দেয়ালে ঠেকে গেছে, যার বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়ে দেওয়া হয়েছে, সেও আন্তর্জাতিক ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের দেশের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। রাষ্ট্রের উপর তার হাজারো অভিমান থাকতে পারে, কিন্তু মাতৃভূমির প্রতি তার আনুগত্য হিমালয়ের মতো অটল। এবার আসুন দৃশ্যপটটা একটু বদলে ফেলি। চলুন ঘুরে আসি 1000 কিলোমিটার দূরে অবস্থিত আরেক শহরের শীতাতপ নিয়ন্ত্রিত এক বিলাসবহুল ড্রয়িং রুম থেকে। রাতের ঢাকা, গুলশান বা বনানীর কোনো এক বিলাসবহুল হাইরাইজ অ্যাপার্টমেন্ট। ঘরের ভেতর নরম আলো, ব্যাকগ্রাউন্ডে বাজছে হালকা জ্যাজ মিউজিক। সোফায় গা এড়িয়ে বসে আছেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার পরনে ইতালিয়ান ব্র্যান্ডের স্যুট, হাতে স্কচ হুইস্কির গ্লাস। তিনি এই রাষ্ট্রের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পদের অধিকারী। হতে পারেন তিনি সচিবালয়ের কোনো দোর্দণ্ড প্রতাপশালী আমলা, কিংবা রাষ্ট্রের কোনো সংবেদনশীল বাহিনীর শীর্ষ কর্মকর্তা, অথবা হয়তো নীতি নির্ধারণী ফোরামের একজন মাস্টার মাইন্ড। তার সামনে বসা একজন ভিনদেশী কূটনীতিক, নির্দিষ্ট করে বললে পার্শ্ববর্তী সেই শক্তিশালী দেশের ইন্টেলিজেন্স উইং এর একজন প্রতিনিধি। কর্মকর্তাটি হাসি মুখে একটি অত্যন্ত গোপনীয় ফাইলে সই করে কূটনীতিকের হাতে তুলে দিলেন। এই ফাইলটিতে যা লেখা আছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশের 1000 কোটি টাকার ক্ষতি হবে, দেশের সার্বভৌমত্ব মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। কিন্তু কর্মকর্তাটির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি গ্লাসে চুমুক দিয়ে নিজের মাতৃভূমিকে নিয়ে তাচ্ছিল্য করে বললেন, আরে দাদা, এই দেশের মানুষদের নিয়ে কিচ্ছু হবে না, এরা সব অশিক্ষিত, ব্যাকওয়ার্ড। আপনারা যদি আমাদের গাইড না করেন, আপনারা যদি সাপোর্ট না দেন, তাহলে এই দেশটা তো একদিনেও চলবে না। উই নিড ইয়োর ব্লেসিংস। নিজের মাতৃভূমিকে, নিজের দেশের মানুষকে ভিনদেশী প্রভুদের সামনে এভাবে নির্লজ্জর মতো অপমান করতে তার গলার স্বর একবারও কাঁপল না। এই হলো বর্তমান বাংলাদেশের সবচেয়ে রূঢ় এবং ভয়ঙ্কর ট্র্যাজেডি। যে দেশে ভারতের একজন রিকশাচালক নিজের রক্ত দিয়ে দেশের সম্মান কেনে, সেই দেশে আমাদের ট্যাক্সের টাকায় বসে থাকা, আমাদের আলো বাতাস খাওয়া একটা গোষ্ঠী নির্লজ্জের মতো ভিনদেশী প্রভুর জুতো পালিশ করে। ইতিহাসের পাতা উল্টোলে দেখা যায়, সিরাজউদ্দৌলার পতনের জন্য রবার্ট ক্লাইভ যতটা না দায়ী ছিলেন, তার চেয়ে 1000 গুণ বেশি দায়ী ছিলেন মীর জাফর, ইয়ার লতিফ আর ঘসেটি বেগমরা। ক্লাইভ তো তার নিজের দেশের স্বার্থ রক্ষা করতে এসেছিলেন। তিনি একজন ইংরেজ, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানোই তার কাজ। এতে ক্লাইভের কোনো দোষ ছিল না, কিন্তু মীর জাফররা তো এই মাটির সন্তান ছিলেন। আজকের বাংলাদেশেও সেই মীর জাফরের ডিএনএ বহন করা মানুষের অভাব নেই। খুঁজলে দেখবেন বাংলাদেশের ঘরে ঘরে এমন কিছু মানুষের জন্ম হয়েছে যারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে কখন ভারতের হয়ে ওকালতি করবে। এরা সোশ্যাল মিডিয়ায়, টিভির টক শোতে, পত্রিকার কলামে সারাদিন ভারতের গুণগানে পঞ্চমুখ থাকে। ভারত যখন সীমান্তে আমাদের মানুষকে পাখির মতো করে গুলি করে মারে, তখন এরা নিশ্চুপ থাকে। ভারত যখন পানি আটকে আমাদের ফসল মেরে ফেলে, তখন এরা আবহাওয়া পরিবর্তনের দোহাই দেয়। ভারত যখন আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করে, এরা তখন সেটাকে বন্ধুত্বপূর্ণ পরামর্শ বলে চালিয়ে দেয়। এরা কারা? এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা সমাজের অত্যন্ত প্রভাবশালী অংশের প্রতিনিধিত্ব করে। এরা বসে আছে সচিবালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে, যেখান থেকে রাষ্ট্রের পলিসি তৈরি হয়। এরা বসে আছে রাষ্ট্রের সংবেদনশীল বাহিনীগুলোতে, যাদের হাতে দেশের নিরাপত্তার দায়িত্ব। এরা বসে আছে মিডিয়ার নিউজ রুমে, যেখান থেকে প্রতিদিন মানুষের মগজ ধোলাই করা হয়।
এরা দেখতে আমাদের মতোই, এরা বাংলায় কথা বলে, ইলিশ মাছ দিয়ে ভাত খায়, পহেলা বৈশাখে পাঞ্জাবি পরে। কিন্তু এদের আসল আনুগত্য, এদের আসল কেবলা হলো নয়াদিল্লির সাউথ ব্লকে। এরা যখন রাতে ঘুমাতে যায় এরা স্বপ্ন দেখে দিল্লির। এদের ছেলেমেয়েরা পড়াশোনা করে বিদেশে, এদের ব্যাংক অ্যাকাউন্ট সুইস বা সিঙ্গাপুরে। বাংলাদেশ এদের কাছে শুধু একটি চারণভূমি, যেখান থেকে টাকা লুটে নিয়ে এরা ভিনদেশি প্রভুদের মনোরঞ্জন করে। আমরা প্রায় একটা কথা শুনে থাকি, ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু। সাধারণ মানুষের ক্ষোভ থেকে এই কথাটা বলা হলেও ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যটি পুরোপুরি সত্য নয়। সত্য বলতে কি, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত নয়। ভারত একটি বিশাল রাষ্ট্র, তাদের জনসংখ্যা 140 কোটির বেশি, তাদের একটি বিশাল অর্থনীতি আছে, একটি শক্তিশালী সেনাবাহিনী আছে। ভূরাজনীতির নিয়ম অনুযায়ী প্রতিটি শক্তিশালী রাষ্ট্র তার প্রতিবেশী দুর্বল রাষ্ট্রগুলোর উপর আধিপত্য বিস্তার করতে চাইবে। ভারত চাইছে বাংলাদেশকে তাদের একটি স্যাটেলাইট স্টেট বা আজ্ঞাবহ রাষ্ট্র হিসেবে ব্যবহার করতে, যাতে তারা আমাদের বাজার দখল করতে পারে, আমাদের ট্রানজিট ব্যবহার করে নিজেদের উত্তর পূর্ব রাজ্যগুলোতে পৌঁছতে পারে এবং আমাদের ভূখণ্ডকে তাদের নিরাপত্তার ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। ভারত যা করছে তা তারা তাদের নিজেদের দেশের স্বার্থেই করছে। একজন ভারতীয় নীতি নির্ধারকদের জায়গা থেকে চিন্তা করলে এটি কোনো অপরাধ নয়, এটা হলো রিয়েল পলিটিক বা বাস্তব রাজনীতি। তারা তাদের দেশের প্রতি সৎ। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের ভেতরের লোকগুলোর। ভারত যখন আমাদের ঘরের দরজা ধাক্কা দেয়, তখন ভেতর থেকে যদি কেউ সেই দরজা খুলে না দেয়, তবে ভারতের সাধ্য নেই এই ঘরে ঢোকার। বাংলাদেশের আসল শত্রু, সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী শত্রু হলো সেই সব ভারতীয় দালাল যারা ঘরের ভেতরে বসে দরজার সিটকিনিটা খুলে দেয়। শত্রুকে আমরা চিনতে পারি, শত্রুর ইউনিফর্ম আছে, শত্রুর একটি নির্দিষ্ট সীমানা আছে। আপনি জানেন যে বর্ডারের ওপরে দাঁড়িয়ে আছে সে আপনার শত্রু, আপনি তার দিকে বন্দুক তাক করে নিজেকে রক্ষা করতে পারেন। কিন্তু যে শত্রু আপনারই ইউনিফর্ম পরে আপনার পাশে দাঁড়িয়ে আছে, যে শত্রু আপনার সাথে একই টেবিলে বসে চা খাচ্ছে আর মুচকি হাসছে, তাকে আপনি কিভাবে চিনবেন? এই শ্বেত শুভ্র উচ্চশিক্ষিত কেতাদুরস্থ দালালরাই হল এই রাষ্ট্রের পেটের ভেতর থাকা এক একটি ক্যান্সার। এরা কোনো গুলি খরচ না করেই একটি স্বাধীন রাষ্ট্রকে পঙ্গু করে দিতে পারে। কেন এরা এমন করে? কেন নিজের মাতৃভূমির সাথে বেইমানি করে? এর পেছনে কাজ করে এক গভীর মনস্তাত্ত্বিক দাসত্ব। এই দালালরা মনে মনে বিশ্বাস করে যে ভারত একটি সুপার পাওয়ার এবং ভারতের দালালি না করলে তাদের নিজেদের গদি বা চাকরি টিকবে না। তাদের ভেতরে কোনো আত্মমর্যাদা বোধ নেই। তারা হয়তো হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের হয়তো অনেক ক্ষমতা আছে, কিন্তু তাদের মেরুদণ্ডটা একটা কেঁচোর চেয়েও নরম। তারা ভারতের ইন্টেলিজেন্স অফিসারদের সামনে এমনভাবে কুঁকড়ে থাকে যেন তারা কোনো অপরাধী। তারা ভুলে যায় যে তারা একটি স্বাধীন দেশের প্রতিনিধিত্ব করছে। তারা ভুলে যায় যে 30 লাখ শহীদের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছিল কারো দাসত্ব করার জন্য নয়। এই দালালরা শুধু রাষ্ট্রের ক্ষতি করছে না, এরা পুরো জাতির মনস্তত্ত্বকে বিষাক্ত করে তুলছে। এরা সাধারণ মানুষকে বোঝাতে চায় যে ভারতের সাথে আপোষ না করে আমাদের বাঁচার কোনো উপায় নেই। এরা আমাদের তরুণ প্রজন্মের মস্তিষ্ক থেকে আত্মসম্মান বোধ মুছে ফেলতে চায়। কিন্তু ইতিহাস বলে অন্ধকারের মেয়াদ কখনোই অনন্তকাল হয় না। আজকের বাংলাদেশে হয়তো অনেক দালাল ঘাপটি মেরে বসে আছে, কিন্তু এই মাটি মীর জাফরের পাশাপাশি তিতুমির আর সূর্য সেনেরও জন্ম দিয়েছে। রাষ্ট্রের প্রতিটি স্তরে যেমন দালাল আছে, ঠিক তেমনি এমন কিছু নিঃশব্দ দেশপ্রেমিকও আছেন যারা এই দালালদের প্রতিটি গতিবিধি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সচিবালয়ের যে কর্মকর্তাটি রাতে ভিনদেশী কূটনীতিকের হাতে গোপন ফাইল তুলে দিচ্ছেন, তিনি হয়তো জানেন না যে তার ওই ড্রয়িং রুমের বাইরের রাস্তায় পার্ক করা একটি কালো রঙের সাধারণ গাড়িতে বসে কেউ একজন তার প্রতিটি মুভমেন্ট রেকর্ড করছে। যে পুলিশ বা গোয়েন্দা কর্মকর্তা দেশের চেয়ে ভিনদেশী প্রভুর ইন্টারেস্টকে বড় করে দেখছেন, তিনি হয়তো টেরই পাচ্ছেন না যে তার নিজের অফিসেই এমন একটি কাউন্টার ইন্টেলিজেন্স সেল কাজ শুরু করে দিয়েছে, যারা তার প্রতিটি ফোন কল, প্রতিটি ইমেইল এবং প্রতিটি আর্থিক লেনদেনের উপর নজর রাখছে। নতুন একটি ডিপ স্টেট বা দেশপ্রেমিক রাষ্ট্রযন্ত্র নীরবে তাদের কাজ শুরু করে দিয়েছে। এই ডিপ স্টেটের কোনো রাজনৈতিক রং নেই। এদের একমাত্র লক্ষ্য হল রাষ্ট্রের পেটের ভেতর থাকা ওই ক্যান্সারগুলোকে সমূলে উৎপাটন করা। তারা একটি ডকেট বা গোপন ফাইল তৈরি করছে। ফাইলটির নাম হয়তো অপারেশন মীর জাফর বা অন্য কিছু। এই ফাইলে লেখা হচ্ছে রাষ্ট্রের ভেতরে থাকা প্রতিটি দালালের নাম, তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, তাদের বিদেশে পাচার করা টাকার হিসাব এবং তাদের ভিনদেশী প্রভুদের সাথে করা প্রতিটি গোপন মিটিংয়ের ট্রান্সক্রিপ্ট।
রাত গড়িয়ে ভোর হচ্ছে, শীতের সকালের কুয়াশা ভেদ করে সূর্য ওঠার প্রস্তুতি নিচ্ছে। গুলশানের সেই বিলাসবহুল হাইরাইজ অ্যাপার্টমেন্টের কর্মকর্তাটি হয়তো সারা রাত স্কচ খেয়ে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার ঠোঁটে এখনো লেপ্টে আছে সেই তৃপ্তির হাসি। তিনি ভাবছেন তার পদমর্যাদা এবং তার ভিনদেশী প্রভুরা তাকে সবসময় রক্ষা করবে, কিন্তু তিনি জানেন না ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরা শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় বা রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের টেবিলে আজ সকালেই সেই গোপন ডকেটটি পেশ করা হবে। রাষ্ট্রের ভেতরে ঘাপটি মেরে থাকা এই দালালদের শেকড় উপড়ে ফেলার জন্য একটি মাস্টার প্ল্যান ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। একটি রাজনৈতিক এবং গোয়েন্দা থ্রিলারের ক্লাইম্যাক্স এখন তার চূড়ান্ত ফিনিশিং লাইনে দাঁড়িয়ে আছে। যে জাল এই দালালরা এতদিন ধরে বুনেছিল, আজ সেই জালেই তারা আটকা পড়তে যাচ্ছে। হয়তো আজ নয়তো কাল হঠাৎ করে একদিন সকালে আমরা শুনব সচিবালয়ের কোনো এক শীর্ষ আমলাকে তার অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে। হয়তো শুনব রাষ্ট্রের কোনো এক সংবেদনশীল বাহিনীর দোর্দণ্ড প্রতাপশালী কর্মকর্তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হয়েছে কোনো এক গোপন সেলে। কেউ কোনো বিবৃতি দেবে না, কোনো পত্রিকা হয়তো ভেতরের আসল কারণ জানাতে পারবে না, কিন্তু রাষ্ট্রের পরিচ্ছন্নতা অভিযান চলবে নিঃশব্দে, গিলোচিনের মতো নির্মমভাবে। যাদের মেরুদণ্ড নেই, তাদের ক্ষমতা যতই থাকুক না কেন, পতনের সময় তারা একটা তেলাপোকার চেয়েও অসহায় হয়ে যায়। দালালরা এখন ঘুমোচ্ছে, কিন্তু তাদের দরজায় কড়া নাড়ার সময় ঘনিয়ে এসেছে। টিক 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 ঘড়ির কাঁটা এগোচ্ছে, আর সেই সাথে রচিত হচ্ছে এক নতুন আত্মমর্যাদাশীল বাংলাদেশের ইতিহাস, যেখানে মীর জাফরদের জন্য কোনো ক্ষমা নেই, কোনো আশ্রয় নেই।